পৌরাণিক কাহিনীগুলোতে সবচেয়ে বেশিবার যে শব্দটি উচ্চারিত হয়েছে তা হলো অভিশাপ। দেবদেবী আর পুরোহিতের অভিশাপে ইতিহাসে বহু নায়ক নায়িকার জীবনে সীমাহীন দুর্গতি নেমে এসেছে। সামান্য কথাতেও দেবতারা ছুটে যান, আর বাকি জীবন তাদের অভিশপ্ত হয়েই কাটাতে হয়। আজ এসো গল্প করিতে আপনি শুনবেন উইলিয়াম সামরটের লেখা দ্য আইল্যান্ড অফ ফিয়ার গল্প অবলম্বনে অভিশপ্ত সেই দ্বীপ। গল্প পাঠে এবং কৃষ্ণেন্দুর চরিত্রে আমি পড়েন, নাবিক এবং বালকের চরিত্রে তমাল, এডিটিং শব্দগ্রহণে প্রীতম। তবে গল্প শুরু করার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এসো গল্প করিকে লাইক করে দিন। শুরু হচ্ছে আজকের গল্প, অভিশপ্ত সেই দ্বীপ। উঁচু দেওয়ালের গায়ে একটা ফাটল। ফাটলে চোখ রাখল কৃষ্ণেন্দু, ভিতরের দিকে তাকালো। ওর কাঁধে পিঠে লুটিয়ে পড়ছে ইজিয়ানের অগ্নিবর্ষী খড় ও রৌদ্র। রোদের তাপ গ্রাহ্য করল না কৃষ্ণেন্দু। ইজিয়ান সাগরের সুনীল জলরাশির বুকে এক টুকরো নুড়ির মতো ছোট্ট এই দ্বীপটি। এই অখ্যাত অজানা দ্বীপে এই বিশাল পাঁচিল তৈরি করলো কারা? উঁচু পাঁচিলের আড়ালেই বা কি রহস্য লুকিয়ে রয়েছে? আসলে এটা জানবার জন্যই তো কৃষ্ণেন্দুর এখানে আগমন। দেওয়ালটার ওপারে একটা ছোট্ট ঝর্ণা ঝিরঝির করে বয়ে চলেছে। ঝর্ণাটার পাশে দুটো মূর্তি দাঁড়িয়ে রয়েছে, মা আর ছেলে। মায়ের কোলে উঠবার চেষ্টা করছে ছেলেটি। পাথরের তৈরি মূর্তি দুটি, কিন্তু পাথর এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না, তাই পকেট থেকে একটা ছোট্ট দূরবীন বের করলো কৃষ্ণেন্দু। এবার ফাটলের মধ্য দিয়ে তাকিয়েই চমকে উঠল সে। কি অপূর্ব সুষমা মণ্ডিত পাষাণময়ী নারী মূর্তি! মাথাটা একটুখানি হেলানো আর চোখ দুটি বিস্ফারিত। গভীর বিস্ময়ে প্রাণহীন পাষাণ চোখ দুটি যেন তাকিয়ে রয়েছে এক মহা রহস্যের দিকে। এদিকে মায়ের হাঁটু ধরে কোলে উঠবার চেষ্টা করছে ছেলেটি। একটা দুরন্ত দামাল ছেলে যেন মাকে দেখতে পেয়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়তে চাইছে মায়ের কোলে। তার গতিবেগ, দেহভঙ্গিমা, অপার আনন্দ সবকিছুকেই একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ভাস্কর। বলতে গেলে মূর্তি দুটি যেন জীবন্ত। কোন মহাশিল্পী তৈরি করেছেন এই নিখুঁত ম্যাডোনা? কোন যুগে, কোন কালে? পৃথিবীর কোনো ক্যাটালগেই তো এই মাতৃমূর্তির কথা লেখা নেই। কোনো রকম পূর্ব পরিকল্পনা না নিয়েই হঠাৎই এই নাম না জানা দ্বীপভূমিতে কৃষ্ণেন্দু এসে পড়েছে। ইংল্যান্ডে পড়াশোনা করতে এসেছিল। পড়াশোনা শেষ হয়ে দেশে ফেরবার আগে একবার কন্টিনেন্টটা ঘুরে বেড়াবার ইচ্ছা হলো তার মনে। ইতিহাসের ছাত্র, তাই প্রাচীন ইউরোপীয় সভ্যতার লীলাভূমি রোম আর গ্রিস সম্পর্কে তার মনে কৌতূহল প্রচুর ছিল। তাই ফ্রান্সের মার্সাই থেকে ইতালির রোম, তারপর দ্রুতগতিতে ইতালি ঘুরে ও এসে পৌঁছল গ্রিসের রাজধানী এথেন্সে। গ্রিসের মূল ভূখণ্ড থেকে যাত্রীবাহী জাহাজ ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে যাতায়াত করে। এমনই একখানা জাহাজেই কৃষ্ণেন্দু চেপে বসল। জাহাজখানা একেবারে জরাজীর্ণ। কোনো রকমে ধুঁকতে ধুঁকতে ইজিয়ানের সুনীল জলরাশি ভেদ করে এগিয়ে চলেছিল দ্বীপ থেকে দ্বীপান্তরে। লেসবাস থেকে শিয়াস, শিয়াস থেকে স্যামাস, তারপর সেখান থেকে ইয়াকিয়া দ্বীপ ছুঁয়ে জাহাজখানা এগিয়ে চলেছিল দক্ষিণে সাইক্লাটিস দ্বীপমালার দিকে। প্রাচীন প্রাচ্যের সংস্পর্শে এসে
ইজিয়ান সাগরের দ্বীপমালায় সভ্যতার স্ফুরণ ঘটেছিল সুপ্রাচীনকালেই। গ্রিক পুরাণের অনেক দেবতারই বিচরণ ভূমি এই দ্বীপগুলো। প্রত্নতাত্ত্বিক সম্পদের দিক থেকে দেখতে গেলেও এই অঞ্চলের অনেক দ্বীপই খুব সমৃদ্ধ। দ্বীপ থেকে দ্বীপান্তরে ঘুরতে ঘুরতে কৃষ্ণেন্দু কিছু কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনও সংগ্রহ করেছিল। ইয়াকিয়া থেকে জাহাজ ছাড়বার পর সমুদ্রে ছোটখাটো একটা ঝড় উঠল। ঝড়ের সময় ইঞ্জিন বন্ধ করে দেওয়া হলো। বাতাসের ধাক্কায় জাহাজ যাচ্ছিল দক্ষিণ পশ্চিম দিকে। ঝড় থামতে ইঞ্জিন আবার চালু করা হলো। পুরনো হাঁফানি রোগীর মতো কাশতে কাশতে ইঞ্জিনখানা আবার জরাজীর্ণ জাহাজখানাকে চালিয়ে নিয়ে চলল। জাহাজে রেডিও ছিল না, কিন্তু এ নিয়ে ক্যাপ্টেনের মনে কোনো চিন্তা ভাবনাই ছিল না। কেননা অসংখ্য দ্বীপে ভরা ইজিয়ান সাগরে দিকভ্রষ্ট হয়ে কেই বা হারিয়ে যায়। সাগরের সুনীল জলরাশি ভেদ করে একটা জলের পোকার মতো জাহাজখানা এগিয়ে চলেছে। হঠাৎই সমুদ্রের দূর দিগন্ত সীমায় নুড়ির মতো এই ছোট্ট দ্বীপটা কৃষ্ণেন্দুর নজরে এলো। চোখে বাইনোকুলার লাগিয়ে চমকে উঠল। একটা বিরাট উঁচু পাঁচিল দেখা যাচ্ছে এখানে। দ্বীপের প্রায় অর্ধেক অংশই আড়াল করে রেখেছে এই উঁচু দেওয়ালটা। এ কোন দ্বীপ? কৌতূহলী হয়েই ক্যাপ্টেনের খুঁজে পা বাড়ালো কৃষ্ণেন্দু। ক্যাপ্টেন ডেকেই ছিলেন, কয়েকজন লস্করকে কি যেন নির্দেশ দিচ্ছিলেন। মিস্টার ক্যাপ্টেন, দূরে একটা ছোট দ্বীপ দেখা যাচ্ছে যে। পাঁচিল, একটা বিরাট উঁচু পাঁচিলও দেখতে পাচ্ছি। ও কিছু নয়, অল্প কয়েক ঘর গরিব লোক ওই দ্বীপে থাকে। ওরা ছাগল চড়িয়েই দিন গুজরান করে। দ্বীপটার কোনো নাম পর্যন্ত নেই। কিন্তু একটা বিরাট উঁচু পাঁচিল দেখা যাচ্ছে যে। আরে এই নিন, দেখুন না। ক্যাপ্টেনের দিকে বাইনোকুলারটা এগিয়ে ধরল কৃষ্ণেন্দু। না না, দেখবার দরকার নেই। ও একটা ধ্বংসাবশেষ। ইজিয়ানের দ্বীপগুলোতে তো এরকম কতই দেখা যায়। আচ্ছা, একবার যাওয়া যায় না ওখানে? ওখানে যাবেন? গিয়ে কি করবেন? ওখানে কোনো জাহাজ ঘাট নেই, ও দ্বীপে কেউ যায় না। ও দ্বীপ আপনার পছন্দ হবে না। হোটেল নেই, ইলেকট্রিসিটি নেই। তাছাড়া আমি ওই পাঁচিলটার ওপাশে কি আছে তা দেখতে চাই। পাঁচিলের ওপাশে কিছু নেই। এ খুব পুরনো জায়গা, সভ্যতার সব চিহ্নই বহুকাল ধুয়ে মুছে গেছে। আমি পাঁচিলটা দেখব। কিন্তু জাহাজ তো ও দ্বীপে যাবে না। বেশ, তো আমাকে একখানা নৌকা দিন তাহলে। আমি একলাই ঘুরে আসবো দ্বীপ থেকে। কিন্তু দ্বীপটা তো অনেক দূরে। আপনি যাবেন আসবেন, অনেক সময় তো চলে যাবে। জাহাজ কতক্ষণ অপেক্ষা করবে আপনার জন্য? অপেক্ষা করবার দরকার নেই। আমি ইজিয়ান দ্বীপগুলোই তো দেখতে বেরিয়েছি। পছন্দ হলে দ্বীপটায় আমি রাত্রিবাসও করতে পারি। তবে আপনি ফিরবেন কি করে? সে একটা ব্যবস্থা হয়েই যাবে। আচ্ছা, এ দ্বীপের লোকেরা কি বাইরের সঙ্গে মোটেই যোগাযোগ রাখে না? আপনি একটা কাজ করুন, আমাকে একটা লোক দিন যে আমাকে নৌকা করে সেখানে নিয়ে যাবে। ব্যাস। কোনো লোকই ও দ্বীপে নামতে চাইবে না। নামতে হবে না, আমায় শুধু পৌঁছে দিয়ে আসলেই হবে। আপনার কি যেতেই হবে? না গেলে হয় না। এ কথা বলছেন কেন? মনে হচ্ছে আমার দ্বীপে যাওয়াটা আপনার মোটেই পছন্দ নয়। না, বলছিলাম এতটা ঝুঁকি নেবার দরকারই বা কি? শেষ পর্যন্ত একজন মাল্লাকে সঙ্গে নিয়ে জাহাজ থেকে নৌকো করে বেরিয়ে পড়ল কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দুকে দ্বীপে পৌঁছে দিয়ে মাল্লাটা যেভাবে পরিমরি করে নৌকা নিয়ে চলে গেল, তাতে বেশ অবাকই হলো কৃষ্ণেন্দু। তার সামনে এখন নির্জন গ্রামের পথ। ঘাটে কয়েকটা পালতোলা নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাগুলোই বোধহয় বাইরের জগতের সঙ্গে এই নামহীন দ্বীপের একমাত্র যোগসূত্র। সামনে একটা সরাইখানা দেখা যাচ্ছে না?
একটু দূরে নিচু পাহাড়গুলোর গায়ে আর মাথায় ছাগল চড়ছে। না, ক্যাপ্টেন বোধ করি ঠিক কথাই বলেছেন, এটা একটা পুরনো আর ভুলে যাওয়া দ্বীপ। ইজিয়ান মালবের দ্বীপমালায় একদা যে মহান সভ্যতার স্ফুরণ ঘটেছিল, তার মূল স্রোত এ দ্বীপ থেকে এখনো বহু দূরে। এখানে বোধহয় কোনোদিন সভ্য মানুষের পদপাতও ঘটেনি। কিন্তু পরক্ষণেই কৃষ্ণেন্দুর পাঁচিলটার কথা মনে পড়ল। অত বড় বিশাল পাঁচিল, যা দ্বীপের প্রায় অর্ধেকটাই ঢেকে রয়েছে, সেটা তৈরি করলো কারা? কারিগরি বিজ্ঞানে উন্নত মানুষ ছাড়া তো এমন স্থাপত্যকর্ম কেউ করতে পারবে না। না, কৌতূহল ক্রমশ বেড়েই যাচ্ছে তার। এ দ্বীপে এসে সে ঠিক কাজই করেছে। দ্বীপের একমাত্র সরাইখানাটায় উঠল কৃষ্ণেন্দু। যেমন দ্বীপ তার তেমন সরাইখানা, খদ্দেরের ভিড় একদমই নেই। এক কাপ গরম ছাগলের দুধ খেয়ে কৃষ্ণেন্দু বেরিয়ে পড়ল। একবার পাঁচিলটার দিকে ঘুরে আসা যাক। সরাইখানা থেকে খানিকটা দূরে একটা গোল টিলা, আর তার ঠিক ও পাশে পাঁচিলটা দেখা যাচ্ছে। সেখান থেকে কৃষ্ণেন্দু সার্ভে শুরু করলো। পাঁচিল বরাবর হাঁটতে লাগলো। উদ্দেশ্য একটাই, ভেতরে ঢুকবার গেটটা খুঁজে বের করা। পাঁচিলটা এতই উঁচু আর গাটা এতটাই মসৃণ যে টপকে ভেতরে যাওয়া একেবারে অসম্ভব ব্যাপার। কিন্তু না, পাঁচিলটার গায়ে কোথাও কোনো দরজাও তো নেই। কোনো জায়গায় ভেঙে গিয়ে ঢোকবার কোনো পথও তো তৈরি হয়নি। মোট কথা, ঘেরা জায়গাটা একটা উপদ্বীপাকৃতি ভূখণ্ড। উপদ্বীপটার উল্টো দিকটায় একটা ছোট্ট টিলা, সেটি সিন্ধু শকুনের ঝাঁক মাথায় নিয়ে বিক্ষুব্ধ অশান্ত সমুদ্রের বিরামহীন তরঙ্গকে প্রতিহত করছে। দ্বীপাকৃতি ভূখণ্ডটা যেখানে সংকীর্ণ হয়ে সমুদ্রে মিশেছে, সেখানটাতে একমাত্র পাঁচিলের আবরণ নেই। তার মানে শুধু সেখান দিয়েই বাগানে ঢোকা যায়। কিন্তু নৌকা ছাড়া তো যাবার উপায় নেই। প্রায় গোটা পাঁচিলটা ঘুরে হতবুদ্ধি হয়ে ফিরে আসছিল কৃষ্ণেন্দু, কিন্তু হঠাৎ একটা জলের মৃদু কলতান শুনতে পেল। শব্দটা উঁচু দেওয়ালের ভেতর থেকে আসছে। দেওয়ালটার দিকে তাকিয়ে ফাটলটা আবিষ্কার করল কৃষ্ণেন্দু। তারপর দূরবীনে চোখ দিয়ে ভেতরে তাকিয়ে সে স্তম্ভিত হয়ে গেল। এ দ্বীপে আসা তার সার্থক হয়েছে। গ্রিক ভাস্কর্যের কি অপরূপ নিদর্শন ভেতরে লুকিয়ে! কি সার্থক শিল্প সৃষ্টি না দেখে ফেলল সে। ফাটল থেকে একেবারে চোখ সরাতে পারল না কৃষ্ণেন্দু। কিন্তু কি আশ্চর্য, পৃথিবীর কোনো পুঁথিপত্রেই তো এই আশ্চর্য মাতৃমূর্তির বিবরণ নেই। তার মানে কি এ দ্বীপে কোনোদিনও কোনো অনুসন্ধানী আসেননি? এশিয়া বা ইউরোপের মূল ভূখণ্ড থেকে এ দ্বীপ বেশি দূরে তো নয়, আর পথও তো এমন কিছু দুর্গম বলে মনে হলো না। কিন্তু ঘটনা এই যে, এই নাম না জানা দ্বীপখণ্ডের উঁচু পাঁচিলের আড়ালে যে অপূর্ব ভাস্কর্যের নিদর্শন রয়েছে, তা বাইরের দুনিয়ার মানুষের কাছে একেবারেই অজানা। একটা একটা আবিষ্কারের আনন্দে কৃষ্ণেন্দুর বুকটা দুলে উঠল। সভ্য জগৎ এবার জানবে এই মাতৃমূর্তির কথা। কৃষ্ণেন্দু পাবে সেই আবিষ্কারের গৌরব। মা আর ছেলের মূর্তি দুটো সেখান থেকে নিয়ে যাবে। মূর্তি দুটোর প্রকৃত স্থান এখানে নয়, পৃথিবীর কোনো এক বিখ্যাত জাদুঘরে। কিন্তু এই পাঁচিল ঘেরা বাগানের মালিককে, তার সঙ্গে তো আগে কথাবার্তা বলতে হবে। মালিক হয়তো জানেনই না মানুষের শিল্প সৃষ্টির ইতিহাসের মূল্যবান রত্ন এখানে পড়ে আছে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও দেওয়ালের ফাটল থেকে চোখটা সরিয়ে নিল কৃষ্ণেন্দু। তারপর গ্রামের দিকে পা চালালো। ধুলোয় ভরা পথ চলতে চলতে মা আর ছেলের কথাই বারবার তার মনে আসতে লাগলো। এই মূর্তি দুটির ভাস্কর নিঃসন্দেহে দেবদুর্লভ শিল্প প্রতিভার অধিকারী।
কিন্তু কে সেই মহান শিল্পী? গ্রামে এসে সরাইখানার সামনে থামল কৃষ্ণেন্দু। উফ, ধুলোয় বালিতে জুতো জোড়ার একেবারে বিচ্ছিরি অবস্থা হয়েছে। জুতোর মধ্যেও বালি আর কাঁকড় ঢুকে গেছে। নিজের কামরায় এসে ব্যাগ থেকে কালি আর বুরুশ বের করলো কৃষ্ণেন্দু। আমি করে দিচ্ছি। চমকে উঠে মুখ তুলল কৃষ্ণেন্দু। দরজায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার এক হাতে একখণ্ড ছেঁড়া ন্যাকড়া আর অন্য হাতে জুতো পালিশের সরঞ্জাম। কৃষ্ণেন্দুর অনুমতির অপেক্ষাই করল না ছেলেটা, সোজা এসে জুতো পালিশ করতে লেগে গেল। খাটের ওপর বসে কৃষ্ণেন্দু তাকিয়ে রইল ছেলেটার দিকে। বয়স কত হবে? 15। বেশ শক্ত সামর্থ্য চেহারা, বয়সের তুলনায় অবশ্য একটু বেঁটে। আগের যুগে হলে ছেলেটি কোনো চিত্রশিল্পী বা ভাস্করের মডেল হতে পারত। ছেলেটির মাথার গড়নও চমৎকার। মাথা ভরা কোঁকড়া চুল, দুথোকা চুল এসে লুটিয়ে পড়েছে কপালের দুপাশে, যেন পশুপাল আর বনভূমির গ্রিক অধিদেবতা প্যানের ছোট ছোট দুটো শিং। একেবারে খাঁটি গ্রিসিয়ান প্রোফাইল ছেলেটার। কিন্তু না, মস্ত একটা খুঁত রয়েছে তার দেহে। নাকের পাশ থেকে উপরের ঠোঁটের কোণা পর্যন্ত একটা গভীর ক্ষত চিহ্ন রয়েছে। ক্ষতটার ফলে চামড়ায় টান পড়ে উপরের ঠোঁটটার ডান পাশে একটু উঠে গেছে। সেখান থেকে মুক্তোর মতো সাদা দাঁতের ঝলক দেখা যাচ্ছে। না, অতীতের কোনো শিল্পী প্যান দেবতার মডেল হিসেবে এই ছেলেকে নির্বাচন করবে না। এই যে ছোকরা, বলছি ওই গ্রামের বাইরে পাঁচিল ঘেরা বাগান বাড়িটা, ওটার মালিক কে বলতে পারবে? গ্রিক ভাষায় কৃষ্ণেন্দু প্রশ্ন করল। ইংল্যান্ডে পড়াশোনা করবার সময় সে ভালো করে গ্রিক আর ল্যাটিন ভাষা শিখেছিল। হ্যাঁ। একটা ছায়া যেন নেমে এলো তার দুটো কালো চোখে। আস্তে আস্তে সে মাথা নাড়ালো। তুমি নিশ্চয়ই জানো, দ্বীপের গোটা দক্ষিণ দিকটা জুড়েই তো পাঁচিলটা। মানে ভেতরের বাগান বাড়ির মালিককে, কারা থাকে ওখানে? ও পাঁচিল ঘেরা বাগানটা চিরকালই এখানে আছে। চিরকাল মানে তো অনেক সময়। সম্ভবত তোমার বাবা মা জানেন। আমার বাবা নেই, মাও নেই, কেউই নেই, আমি একলা। শুনে খুব দুঃখ পেলাম। আচ্ছা, তুমি কি সত্যি জানো না যে বাগান বাড়িতে কারা থাকে? একলা। কি কি বললে? গর্ডন? মানে তুমি বলছো গর্ডন নামে একজন ইংরেজ পরিবার ওখানে থাকে? তারা ইংরেজ নয়। তবে? আচ্ছা, আমি ও বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে চাই। অসম্ভব, ওখানে যাওয়ার কোনো পথই নেই। হ্যাঁ জানি, দ্বীপের দিক থেকে কোনো পথ নেই, কিন্তু সাগরের দিকে তো যাওয়া যেতেই পারে। ওদিকটাতে তো আর পাঁচিল নেই। ছেলেটি কোনো কথা বলল না, কেবল মাথা নাড়ল। ইতিমধ্যে একজন দুজন করে গ্রামবাসী জড়ো হচ্ছিল তার দোরগোড়ায়। তারা চুপচাপ তাদের কথোপকথন শুনছিল। ছেলেটির জুতোপালি শেষ হলো। কৃষ্ণেন্দুর হাতে একটা 50 লেপ্টার মুদ্রা গুঁজে দিল। ছেলেটি একটু হাসল। কি সুন্দর এক কামনীয় কিশোর মূর্তি তার। সুন্দর কিন্তু নিখুঁত নয়। এই যে, এদিকে শোনো। দোরগোড়ায় যারা এসে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন বুড়ো গোছের লোককে কৃষ্ণেন্দু ডাকল। আমি গ্রামের বাইরে উঁচু পাঁচিল ঘেরা বাগানটা, তার মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি আমায় নিয়ে যেতে পারবে? আঁতকে উঠে লোকটা দুপা পিছিয়ে গেল। তারপর কৃষ্ণেন্দুর প্রশ্নের কোনো জবাব না দিয়েই ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। কৃষ্ণেন্দুর মনে হলো পয়সা না দিলে বোধহয় লোকগুলো মুখ খুলবে না। তাই দোরগোড়ায় যারা দাঁড়িয়েছিল তাদের সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি জানি যে সাগরের দিক থেকে ছাড়া ওই পাঁচিল ঘেরা জায়গাটায় ঢোকবার কোনো পথ নেই। যে আমাকে নৌকা করে ওখানে নিয়ে যেতে পারবে তাকে আমি 50 ড্রাকমা, না পুরোপুরি 100 ড্রাকমাই দেব। বলো কে যাবে?
গরিব দ্বীপবাসীর কাছে এ টাকা অনেক। তাদের মধ্যে কেউই কোনোদিনও এতগুলো টাকা একসঙ্গে দেখেনি। এই টাকা হয়তো একজন দ্বীপবাসীর সারা বছরের উপার্জনের সমান। তবুও দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা মানুষেরা কোনো উচ্চবাচ্য করল না, কেবল একে অন্যের দিকে তাকিয়ে রইল। বলো ওকে যেতে রাজি আছো? কেউ কোনো কথা বলল না। একে একে সবাই দোরগোড়া থেকে চলে গেল। পিছন ফিরেও একবার তাকালো না কেউ। সারা গ্রাম ঘুরে একটা লোকও কৃষ্ণেন্দু জোগাড় করতে পারল না যে সেখানে নিয়ে যেতে রাজি হবে। সর্বত্রই সেই একই ধরনের রহস্যময় অস্বীকৃতি। কে ওটাকে তৈরি করেছে বা কারা ওখানে থাকে বলা তো দূরের কথা, দ্বীপবাসীরা যেন পাঁচিলটার উল্লেখ পর্যন্ত করতে অনিচ্ছুক। ওদের কাছে পাঁচিল ঘেরা বাগানটার যেন কোনো অস্তিত্বই নেই। ওটা যেন একান্তই অবাস্তব। সন্ধেবেলায় হতাশ হয়ে সরাইখানায় ফিরে এলো কৃষ্ণেন্দু। খাবার টেবিলে বসে অপূর্ব মূর্তি দুটোর কথাই ভাবতে লাগলো। দেওয়ালের ওপাশে মা আর ছেলেকে এতক্ষণে মনে হয় আসন্ন অন্ধকার ঢেকে ফেলেছে। একটা গভীর বেদনা বোধ ঘনিয়ে এলো তার মনের আকাশে। মূর্তি দুটো বোধহয় আর পাওয়া যাবে না। রাত গভীর হলো। সরাইখানার ঘরে বসে থাকতে আর কৃষ্ণেন্দুর ভালো লাগলো না। পেন্সিল টর্চটা হাতে নিয়ে সে বেরিয়ে পড়ল। একেবারে নিঝুম নিস্তব্ধ গ্রাম্য পথ, যেন সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে। আপন মনেই সমুদ্রের দিকে হাঁটতে লাগলো সে। হঠাৎ পিছনে একটা লঘু পদশব্দ শুনেই চমকে পিছন ফিরে তাকালো কৃষ্ণেন্দু। একটা ছেলে আসছে। হ্যাঁ, সে জুতো পালিশ করার ছেলেটাই তো। তারার আলোয় ছেলেটার চোখ মুখ ঝকঝক করছে। ছেলেটা কাঁপছে, কিন্তু রাতটা তো চমৎকার, বাতাসে হিমের পরশ নেই। তবে ছেলেটা কাঁপছে কেন? আমি আপনাকে আমার নৌকোয় করে নিয়ে যাব। ছেলেটি এসে কৃষ্ণেন্দুর হাতে হাত রাখল। তার আঙুলগুলো যেন বরফের মতো ঠান্ডা। কৃষ্ণেন্দু হাসল। একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক থেকে। এই ছেলেটির কথা তার আর একটু ভাবা উচিত ছিল। বাহ, এ তো বেশ ভালো কথা। তা কখন যাব আমরা? ভাটার আগে। সেটা কখন? সূর্য উঠবার ঠিক 1 ঘন্টা আগে। ঠিক আছে, আমি তৈরি থাকবো। আমায় 100 ড্রাকমা দেবেন তো? নিশ্চয়ই। আমি আপনাকে নিয়ে যাব ঠিকই, কিন্তু ছোট টিলাগুলো পর্যন্তই আমি যাব। তার ওপাশে কিন্তু আমি কিছুতেই যাব না। ভাটার টানে যতক্ষণ না জল সরে যায় ততক্ষণ আপনাকে টিলার ওপরই অপেক্ষা করতে হবে। ডাঙা জাগলে বাকি পথটুকু আপনাকে হেঁটে যেতে হবে। আচ্ছা, তো ভয় পাচ্ছ কেন বলো দেখি? অনধিকার প্রবেশের সব দায়িত্ব তো আমার। যদিও মনে হয় না। ঠান্ডা আঙুলে কৃষ্ণেন্দুর হাতখানাকে শক্ত করে আঁকড়ে ধরল ছেলেটি। না না, বলবেন না। ওরা কেউ এটা পছন্দ করবে না। ওরা জানলে। আচ্ছা বেশ, তাই হবে। তুমি যদি না চাও তবে এ কথা আমি কাউকে বলবো না। এবার খুশি তো? মনে রাখবেন, সূর্য উঠবার ঠিক 1 ঘন্টা আগে এই পাশের পাঁচিলটা যেখানটায় সমুদ্রে গিয়ে শেষ হয়েছে, সেখানে আমি নৌকো নিয়ে আপনার জন্য অপেক্ষা করব। আমার মনে থাকবে। তুমি ঠিক সময় আসবে তো? আমার কোনো ভুল হবে না। আমি ঠিক সময়ই আসব। মাথার উপরে তারা চলা আকাশ। তারকারাশি ম্লান হয়ে এলেও এখনো আকাশপট থেকে মুছে যায়নি। নির্দিষ্ট জায়গায় এসে ছেলেটির দেখা পেল কৃষ্ণেন্দু। একখানা পালহীন ছোট্ট নৌকার উপর ছেলেটা বসেছিল। এতটা পথ সম্ভবত দাঁড় বেয়ে এসেছে ছেলেটি। নৌকায় উঠল কৃষ্ণেন্দু। যাত্রা শুরু হলো। ছেলেটি কিন্তু একেবারেই চুপচাপ। সাগর বিক্ষুব্ধ। শেষ রাতের ঠান্ডা বাতাস বইছে।
কুয়াশার আড়ালে পাঁচিলটাকে অদ্ভুত রহস্যময় বলে মনে হচ্ছে। আচ্ছা, কারা এই পাঁচিলটা তৈরি করেছিল? প্রাচীনেরা। ভাটায় জেগে ওঠা পাথুরে ডাঙার দিকে নৌকাটা দুলতে দুলতে এগোচ্ছে। সাগরের ঠান্ডা হাওয়ায় ছেলেটির গলার স্বর থরথর করে কাঁপছে। উঁচু পাঁচিলটার দিকে পিছন ফিরে ছেলেটি নৌকা চালাচ্ছে। কতটা এগোলো বুঝবার জন্য পাঁচিলের দিকে না তাকিয়ে সাগরের দিকে তাকাচ্ছে। ও পাঁচিল ঘেরা বাগানটা চিরকালই এখানে আছে। উষার আলো ফুটে উঠেছে। আকাশে তারার মালা এতক্ষণে অদৃশ্য হয়ে গেছে। কেবল 2-4টে বিবর্ণ ম্লান তারা এখনো আকাশপথ থেকে মুছে যায়নি। প্রত্যুষের তরল অন্ধকারে এগিয়ে আসা দেওয়ালটার দিকে তাকিয়ে কৃষ্ণেন্দু ভাবতে থাকল, দেওয়ালটা যে বহু পুরনো তাতে কোনো সন্দেহ নেই। গ্রিক সভ্যতা স্ফুরণের প্রথম যুগেই বোধহয় পাঁচিলটা তৈরি হয়েছিল। আর ওই মা আর ছেলে, সেও বোধহয় সেই যুগেরই কোনো মহান শিল্পীর সৃষ্টি। কিন্তু আসল প্রহেলিকা হচ্ছে এই যে এমন কারিগরি বিদ্যা আর এমন অতুলনীয় অপূর্ব শিল্পকর্ম বাইরের জগতের কাছে এতকাল অজ্ঞাত রইল কি করে? যুগ যুগ ধরে কালের ভ্রুকুটি অগ্রাহ্য করে এই অজানা দ্বীপের বুকে উঁচু দেওয়ালটা যেন সগর্বে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এত কালের মধ্যে একজনও সভ্য মানুষেরও কি পদসঞ্চার এখানে হয়নি? এমন একজনও মানুষও কি এখনো আসেনি যে ওই দেওয়াল আর মূর্তির প্রকৃত গুরুত্ব বুঝতে পারবে? নিশ্চয়ই এসেছিল, কিন্তু বাইরের দুনিয়ায় একটা গুজব পর্যন্ত শোনা যায়নি কেন? একখণ্ড কালো পাথরের গায়ে এসে নৌকাটা থামল। সাথে সাথেই কৃষ্ণেন্দুর চিন্তা সূত্র কেটে গেল। ছেলেটি বইটা তুলে রাখল নৌকার উপর। আমি আমি আর এগোবো না। জোয়ারের সময় আমি আবার এখানে আসবো। আপনি আপনি আমার এখন পাওনাটা মিটিয়ে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু তুমি কি আমায় আর একটু এগিয়ে দেবে না? না, আমি আর এগোতে পারবো না। নৌকা লাগাবার ঘাট পর্যন্ত চলো না। এখানে কোনো ঘাট নেই। না, সত্যিই কোনো ঘাট নেই। কৃষ্ণেন্দু তাকিয়ে দেখল সামনেটা বালির চর। এখানে ওখানে বড় বড় পাথরের চাই রয়েছে। তার ওপাশে আগাছার ঝোপ। মাঝে মাঝে 2-4টে লম্বা সাইপ্রেস গাছ দেখা যাচ্ছে। শোনো, তোমাকে বলি, আমি নৌকাটাকে আর একটুখানি এগিয়ে নিয়ে যাই। তুমি না হয় এখানেই অপেক্ষা করো, আমার মোটেই দেরি হবে না। আমি শুধু ওই বাগানের মালিকের সঙ্গে একটু কথা বলেই চলে আসব। বড় জোর ঘন্টাখানেক সময় লাগবে, কি বলো? না না, আপনি যদি নৌকাখানা নিয়ে যান তাহলে। দারুণ উত্তেজনায় ছেলেটি উঠে দাঁড়ালো। বইটা নিয়ে ঝুঁকে পড়ল পাথরের গা থেকে নৌকাখানাকে সরিয়ে নেওয়ার জন্য। আর ঠিক সেই মুহূর্তেই একটা অঘটন ঘটে গেল। প্রচণ্ড এক ঢেউয়ের ধাক্কায় নৌকাটা দুলে উঠল। টাল সামলাতে না পেরে ছেলেটা ছিটকে গিয়ে পড়ল অশান্ত সাগরের জলে। একখণ্ড পাথরের মতোই ডুব করে ডুবে গেল ছেলেটি। বোধহয় ভালো করে সাঁতার জানে না সে। অঘটনটা এত আচমকা ঘটে গেল যে ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো কৃষ্ণেন্দুর। সঙ্গে সঙ্গেই বুক ভরা শ্বাস নিয়ে ঝাঁপ দিল সাগরের মধ্যে। একখণ্ড ডুবো পাথরে তার ধাক্কা লাগলো। কপালটা বোধহয় কেটে গেল তার। তবুও জল থেকে মাথা তুলল না কৃষ্ণেন্দু। ডুব সাঁতার কেটে এগিয়ে চলল সামনের দিকে। হ্যাঁ, এইবার পেয়েছে। ডুবন্ত ছেলেটার জামাটা চেপে ধরল কৃষ্ণেন্দু, কিন্তু ভেজা কাগজের মতো জামার টুকরোটা ছিঁড়ে এলো ওর হাতে। না, আবার হাত বাড়ালো কৃষ্ণেন্দু। এবার ছেলেটার মাথার উপর হাত পড়ল তার। শক্ত মুঠোয় ওর চুলটা ধরে জলের ওপর ভেসে উঠল কৃষ্ণেন্দু। সাঁতরে এগিয়ে চলল কূলের দিকে। নৌকাটাকে দেখা যাচ্ছে না,
কৃষ্ণেন্দুর লাফের ধাক্কায় বোধহয় সেটা ছিটকে চলে গেছে। বোধহয় আশেপাশেই কোথাও পাথরের আড়ালে চলে গেছে, সেসব পরে খোঁজা যাবে। এখন আর নষ্ট করার মতো সময় নেই। একশো গজ দূরেই পাঁচিলের দুটো হাতার মাঝখানে বালির জায়গাটা। জল থেকে যখন উঠে এলো তখন ছেলেটা দুর্বলভাবে কাশছে। তার নাক মুখ থেকে ঝরে পড়ছে সাগরের নোনা জল। অনেকটা জল খেয়ে ফেলেছে ছেলেটা। ওর অর্ধ অচেতন দেহটাকে নিয়ে কুলে উঠে এলো কৃষ্ণেন্দু। তারপর জলের সীমা থেকে দূরে বালির উপর ওকে শুইয়ে দিল। ছেলেটা আস্তে আস্তে চোখ খুলল। তারপর হতবুদ্ধির মতো তাকিয়ে রইল কৃষ্ণেন্দুর দিকে। তোমার কোনো ভয় নেই, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি একটু বসো এখানে, হ্যাঁ? আমি দেখি তোমার নৌকাটা কোথায় গেল। আয়, ভাগ্যটা বোধহয় ভালোই আছে। নৌকাখানা এখনো বারদড়িয়ায় ভেসে যায়নি। একখণ্ড পাথরের চাইয়ের ওপাশে নৌকাখানাকে দেখতে পেল কৃষ্ণেন্দু। ঢেউয়ের তালে তালে সেটা উঠছে আর পড়ছে। সেখানে গিয়ে নৌকায় উঠে বসল সে। তারপর বৈঠা দিয়ে জল কেটে এগিয়ে চলল। দিগন্তের সাগরের বুকে সূর্যোদয় হচ্ছে। বাতাসের বেগ স্থিমিত। বাতাস যেন কানে কানে কি কথা বলতে চাইছে। সত্যি এ এক অপূর্ব অনুভূতি। নৌকা নিয়ে কুলে এসে পৌঁছল কৃষ্ণেন্দু। কিন্তু ছেলেটা কোথায়? এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল একটা পাথরে হেলান দিয়ে সে দাঁড়িয়ে আছে। ঘাড়টা ঘোরানো, বাগানের দিকে তাকিয়ে গভীর মনোযোগের সঙ্গে কি যেন দেখছে সে। কি হে, এখন খানিকটা ভালো বোধ করছো তো? দুর্ঘটনাটা ঘটে ভালোই হয়েছে, কি বলো? আমরা পাঁচিল ঘেরা বাগানে ঢোকবার একটা ছুতো পেয়ে গেলাম। কিন্তু ছেলেটির কাছ থেকে কোনো জবাব এলো না। ওর একটা চুল পর্যন্ত নড়ল না। যেমন ভঙ্গিতে দাঁড়িয়েছিল তেমনই অসাড় হয়ে রইল। আচ্ছা, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? এই যে, বলতে বলতে তার কাঁধে হাত রাখল কৃষ্ণেন্দু। সঙ্গে সঙ্গেই হাত সরিয়ে নিল সে। এ কি অবিশ্বাস্য ব্যাপার! নিদারুণ বিস্ময়ে বালির চরের দিকে তাকালো কৃষ্ণেন্দু। ওই তো, ওখানেই তো বালির উপর ছেলেটিকে শুইয়ে রেখেছিল সে। ভিজে বালির উপর দাগ এখনো স্পষ্ট। ওখান থেকে উঠে এসে ছেলেটি পাথরখণ্ড পর্যন্ত এগিয়ে এসেছে। বালির উপর এখনো তার দুপায়ের ছাপ দেখা যাচ্ছে। ঘাড় হেলিয়ে কি দেখছে ছেলেটি? তার ঠোঁট দুটো ফাঁকা, দু চোখ একেবারে বিস্ফারিত হয়ে রয়েছে। সারা মুখে এক অতলান্ত অতল বিস্ময়ের ছাপ। পাশে আর এক সারি পায়ের ছাপ দেখা যাচ্ছে। বাগানের দিক থেকে লঘু পথ সঞ্চারে কে যেন পাথরখণ্ডের ওপার পর্যন্ত এসেছে। এই পাদুকাহীন নগ্ন পদচিহ্ন নিশ্চয়ই কোনো নারীর। ছেলেটির অবস্থা দেখে আর রহস্যময় পদচিহ্নের দিকে তাকিয়ে কৃষ্ণেন্দু মুহূর্তের মধ্যেই ব্যাপারটা বুঝে ফেলল। এটা তার অনেক আগেই বোঝা উচিত ছিল। নিজেকে ধিক্কার জানালো সে। ইতিহাসের ছাত্র হিসেবে প্রাচীন গ্রীসের পৌরাণিক কাহিনী আর কিংবদন্তির সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে তার। বালির চরের রহস্যময় নারী পদচিহ্ন দেখে তার এক ভয়ঙ্কর কিংবদন্তির কথা মনে পড়ে গেল। গর্গান্স! এ কি গ্রিক পুরাণের সেই গর্গান্সদের দ্বীপ? গর্গান্সরা হলো গ্রিক পুরাণের তিনটি ভয়ঙ্কর দানবী, মেডুসা, ইউরিয়েল আর স্থেনো। এই তিন বোনের নাম একদা মহা আতঙ্কের সৃষ্টি করেছিল মানুষের মনে। ওদের মাথায় নাকি চুলের বদলে ছিল কতগুলো জীবন্ত সর্প।
এমনই ভয়ঙ্করী আর কুদর্শনা ছিল তারা যে মানুষ তাদের দিকে তাকাতে পারত না। গ্রিক পুরাণে বলে তাদের মুখের দিকে যেই তাকাতো সে নাকি পাথরে পরিণত হতো। সকালের নরম সেই সোনালি আলোয় হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল কৃষ্ণেন্দু। তার মাথায় সিন্ধু শকুনের অনর্গল চিৎকার শুনতে পাচ্ছে সে। তিন পাশে অশান্ত ইজিয়ান সাগরের গর্জন তার কানে ভেসে আসছে। কৃষ্ণেন্দু এবার পরিষ্কার বুঝতে পারছে কারা এই পাঁচিল তৈরি করেছিল আর কেনই বা তৈরি করেছিল। কেন দ্বীপের অবশিষ্ট অংশ থেকে এই বাগানটা বিচ্ছিন্ন। এই বাগান তিনটে গর্গেন্সের বিচরণ ভূমি। গ্রিক পুরাণ বলে মহাবীর পার্সিউস মেডুসাকে নিহত করেছিলেন, কিন্তু আর বাকি দু বোন ইউরিয়েল আর স্থেনো, সেই দুটো বোন কি আজও বেঁচে রয়েছে? ওরা কি অমর? হায় ভগবান, এ তো অসম্ভব। এ তো একটা পুরনো কাহিনী, একটা কিংবদন্তি মাত্র। কিন্তু চোখের সামনে যা দেখা যাচ্ছে তা তো কেবল নিছক কিংবদন্তি বলে মনে হচ্ছে না, এ তো ভয়ঙ্কর সত্য। দারুণ আতঙ্কে কৃষ্ণেন্দু তাকালো সামনের স্থির মূর্তিটির দিকে। একখণ্ড পাথরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সেই অচল দেহটি। ঘাড়টা হেলানো, ঠোঁটটা ফাঁকা, চোখ দুটো সেই একইভাবে বিস্ফারিত। সারা মুখে অতলান্ত বিস্ময়ের ছাপ। কপালের দুপাশের শিলীভূত দুথোকা চুল যেন প্যানদেবের দুটি রস্য শৃঙ্গ। মাথার গড়ন নিখুঁত, ঠিক যেন একটা সার্থক গ্রিক ভাস্কর। মসৃণ কাঁধের ওপর এখনো ফোঁটা ফোঁটা নোনা জল দেখা যাচ্ছে। ছিন্ন শার্ট থেকে এখনো সমুদ্রের লবণাক্ত জল ঝরে পড়ছে। কিন্তু মূর্তিটা নিখুঁত নয়। নাকের পাশ থেকে ওপরের ঠোঁটের কোণ পর্যন্ত একটা ক্ষত চিহ্ন। ডান পাশে পাথরের ঠোঁটটা একটু উঠে গিয়েছে, ফলে দেখা যাচ্ছে ছেলেটির সেই মুক্তের মতো দাঁত। লঘু পদসঞ্চারে কে যেন আসছে পিছনে। কানে আসছে বাতাসে আন্দোলিত ঢিলে লম্বা গাউনের শব্দ। কোনো এক ভিন লোকের অজানা সুরভিতে কৃষ্ণেন্দু যেন মোহময় হয়ে পড়ল। কৃষ্ণেন্দু শুনতে পেল সহস্র সর্পের হিংসাতুর ক্রুদ্ধ গর্জন। না না, কৃষ্ণেন্দু পিছনে ফিরবে না। না না, ও তাকাবে না। না, যাই হয়ে যাক, ও পিছনে তাকাবে না। কিন্তু এ কি? এ যেন এক অদম্য কৌতূহল। সে পিছনে না তাকিয়ে পারছে না। না, সে তাকাবে না। না, সে তাকাবে না। শেষ পর্যন্ত সে তাকিয়েই ফেলল। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আজকে ভিডিওর লাইকিং হলো 2000টি। আর আমাদের ফেসবুক পেজ এসো গল্প করিকে আপনারা লাইক করে দিন। শুভরাত্রি, ভালো থাকবেন।